রুমে ঢুকেই দেখে কাব্য তার শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর শাড়ি মাঝ বরাবর ছেঁড়া। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে, আর কাব্য চুপ করে তাকিয়ে আছে। তোমাকে কে বলেছে আমার জামা কাপড়ের সাথে শাড়ি রাখতে? এখন টান দিতে গিয়ে কিসে যেন লেগে ছিঁড়ে গেছে। মেঘ কিছু বলল না। মেঘ ভাবছে কাব্য ইচ্ছে করেই শাড়ি ছিঁড়ে ফেলেছে, কিন্তু তা কিন্তু না। তাড়াহুড়ো করে জামা বের করতে গিয়ে এমনটা হয়েছে। মেঘ কিছু না বলে চলে যায়। কাব্য আর কিছু বলল না। রাতে মেঘ আর কাব্যের খুব কাছে আসেনি, দূরে দূরেই ছিল। পরে সকালে কাব্য উঠে পছন্দের সাদা শার্টটা বের করে, কিন্তু পরেই মন খারাপ হয়ে যায়। একটা বোতাম ছেঁড়া। এখন এত সময়ও নেই যে ঠিক করবে। আবার শার্টটা খুলে বিছানায় ফেলে অন্যটা পরে বেরিয়ে যায়। মেঘ রান্না করে গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। মন ভালো তা না, তবে মন ভালো রাখার চেষ্টা। কাব্য বেরিয়ে যায়, এটা দেখেও মেঘ কিছু বলল না। কাজে গিয়ে কাব্যের কেন জানি মন খারাপ লাগছে। কাল শাড়িটা ছেঁড়ার পর মেঘ কেমন যেন চুপ করেছিল। ধুর, তাতে কাব্যের কি, সে তো এটাই চায় মেঘ কষ্ট পাক। কিন্তু বিকেলে কাজ শেষ করে কাব্য বাইক নিয়ে বেরিয়ে যায়। কিন্তু সেটাতে যেতেই দেখলে সামনে নিশি দাঁড়িয়ে আছে। বাইক থামায় কাব্য। নিশি, তুমি ফ্রি আছো? হ্যাঁ, কেন? বাইকে ওঠো। নিশু কিছু না বলে উঠে বসে। কাব্য বাইক টেনে শপিং মলে চলে যায়। শাড়ির দোকানে ঢুকতেই নিশির মন পুলকিত হয়ে যায়। সে ভাবলো তার জন্য কিনবে, কিন্তু কাব্য তেমন কিছু বলছে না। কাব্য নিজেই শাড়ির ধরন এবং রং বেছে নিচ্ছে। দুইটা শাড়ি কিনে নেয়, যদিও নিশিকে তেমন কিছু বলেনি। তারপর দুজন জুস কর্নারে গিয়ে কিছুক্ষণ বসে চলে যায়। নিশিকে বাসায় নামিয়ে নিশি অবাক করে লাল শাড়িটা নিশির হাতে দেয়। তারপর বাইক চালু করে চলে যায়। নিশি ধন্যবাদও বলতে পারলো না। দরজা টোকা দিতেই দরজা খুলে মেঘ। মেঘ বেশ ফুরফুরে মেজাজে আছে, মুখে হাসি, তবে এর কারণটা কাব্য বোঝে না। কাব্য রুমে চলে যায়। মেঘ বলে ডাক দেয় কাব্য। ডাক শুনে মেঘ রুমে যায়। মেঘ রুমে যেতেই কাব্য ব্যাগ থেকে কালো শাড়িটা বের করে মেঘের দিকে বাড়িয়ে দেয়। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। এটা কি সত্যিই কাব্য? যে তাকে অত্যাচার করতে বিয়ে করেছে, সে আজ শাড়ি দিচ্ছে? মেঘের অবস্থা দেখে কাব্য গলা খাকিয়ে ওঠে। নাও। কাব্য, হ্যাঁ। মেঘ শাড়িটা হাতে নেয়। মনে মনে বেশ খুশি। কাব্য কি আবার তাকে ভালোবাসতে শুরু করেছে? তাহলে তো ভালোই। মেঘ শাড়িটা নিয়ে বেরিয়ে আসে। এসে শাড়িটা বুকে চেপে ধরে। আজ আর এখনই পরবে সে। মেঘ শাড়ির দিকে তাকিয়ে থাকে। কাব্য ফ্রেশ হয়ে বারান্দায় চেয়ারে বসে মাথা ফেলে চোখ বন্ধ করে থাকে। একটা চন্দ্রা ঘুরে আচ্ছন্ন হয়ে যায় কাব্য। রাত 11টা। শুনছো? মেঘ ডাকে। ডাক শুনেই কাব্য মুখ তুলে তাকায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ। টানানা কালো শাড়িটা পরে, খোলা চুল, চোখে কাজল আর লাজুক মুখ। নিচের দিকে তাকিয়ে আছে মেঘ। দেখতে পরীর থেকে কম লাগছে না। কাব্য উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। মেঘের বুকের ভেতর ধড়ফড় শুরু হয়। কাব্য কাছে আসতেই মনে হচ্ছে তার দম আটকে যাবে। বলো, খেতে চলো। নিচের দিকে তাকিয়ে, যাও, আমি যাচ্ছি। মেঘ কাব্যর দিকে তাকায়। যাহ। কাব্য নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। তার দিকে কি তাকায়নি? মেঘ মুখ ফুলিয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য মেঘের দিকে তাকায়। মুখের অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকায় কাব্য। কি? কিছু না। মেঘ দ্রুত রুম থেকে চলে যায়, কিন্তু আবার ফিরে এসে কাব্যের সামনে তাকায়। নিন ধরুন। কাব্যের শার্টটা কাব্যের হাতে ধরিয়ে দেয়। তারপর আবার বেরিয়ে যায় কাব্য। দেখলো শার্টের বোতাম সেলাই হয়ে গেছে। কাব্য হেসে ফোনের দিকে তাকায়। না, ভালোই। মেঘের ছবিটা বেশ ভালোই তোলা হয়েছে। কাব্য রুম থেকে বেরিয়ে আসে। মেঘ রেগে রান্নাঘরে দাঁড়িয়ে কি যেন কাজ করছে, সে হয়তো নিজেও জানে না, কিন্তু রেগে গেছে তা বোঝা যাচ্ছে। কাব্য গিয়ে টেবিলে বসে। মেঘ এসে মা আর নিজের জন্য খাবার নিয়ে বসে খাওয়া শুরু করে। আমার খাবার নিয়ে খাও। কাব্য অবাক হয়ে মায়ের দিকে তাকায়। মাও হাসছে। কাব্য আর কি করবে বেচারা, উপহার দিয়েও এই ব্যবহার পাচ্ছে। খাবার নিজেই নিয়ে খাওয়া শুরু করে। খাবার শেষ করে রুমে চলে আসে কাব্য। হঠাৎ পাশে তাকিয়ে দেখে মেঘ কফি হাতে দাঁড়িয়ে আছে। কাব্য হাত বাড়িয়ে নিতে গেলেই মেঘ সরিয়ে ফেলে। এটা আমার মেঘ তো, তোমার কই? নিজে নিয়ে খাও। তোমার মনে হচ্ছে তুমি কি? হ্যাঁ, কি? না, কিছু না। ভয় পেয়ে মেঘ কফি শেষ করে বেরিয়ে যায় রুম থেকে। কাব্য তাকিয়ে থাকে মেঘের চলে যাওয়ার দিকে। হঠাৎ কাব্যের মাথায় একটা কথা আসে। আচ্ছা, হঠাৎই মেঘের মধ্যে একটা বউ বউ ব্যাপার প্রকাশ পাচ্ছে মনে হচ্ছে।
কাব্য হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছে কথাটা হঠাৎ কেউ একজন তার কাঁধে হাত রাখে। কাঁধে হাত পড়তেই ঘুরে তাকায় কাব্য। মা দাঁড়িয়ে আছে। কি ভাবছিস? না কিছু না, না বলেই জানালা দিয়ে বাইরে তাকায়। মা পাশে দাঁড়িয়ে, দেখ আমি জানি না তোদের মাঝে কি হয়েছে, কিন্তু মেঘের যে মন খারাপ তা বোঝা যাচ্ছিল। মেয়েটা বারবার হাসার চেষ্টা করেছে আমার সামনে, কিন্তু একা হলেই আনমনা হয়ে যায়। তবে মেয়েটা তোকে ভালোবাসে, না হলে এখন তো একটুতেই বাপের বাড়ি ছোটে অনেকেই। কিন্তু দেখ না, তা না করে মেঘ খুনসুটি করছে তোর সাথে। ওকে কষ্ট দিস না মা, বলেই মা চলে যায়। কাব্য কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে আছে। মেঘ অপরাধ করেছে, তাই শাস্তি তাকে পেতেই হবে। কাব্য গিয়ে দরজা লাগিয়ে দেয়। আজ ওর রুমে আসাই বন্ধ। এসে বিছানায় শুয়ে পড়ে কাব্য। বাইরে বাজের ঝলক দেখা যাচ্ছে। এই রে, ঝড় হবে নাকি? মেঘ তো আবার বাজ ভয় পায়। ভাবতেই মনে পড়ে 4 বছর আগের কথা। এক সন্ধ্যায় দুজন হেঁটে বাসায় ফিরছিল। হঠাৎ চারপাশ থেকে ঝড়ো বাতাস শুরু হয়। মেঘ ভয়ে কাব্যের হাত চেপে ধরে। তারপরই তো ঝড় শুরু হয়। একটা রিকশাও নেই রাস্তায়, তাই রাস্তার পাশে একটা শেডে দাঁড়ায় দুজনে। হঠাৎ বিশাল একটা বাস পড়ে, সাথে সাথে মেঘ কাব্যের বুকে মুখ লুকায়। সে রাতে 2 ঘন্টা মেঘ কাব্যের বুকে ছিল। কথাগুলো মনে পড়তেই কাব্যের মন ভালো হয়ে যায়, কিন্তু তারপরই মনে পড়ে মেঘের ছেড়ে যাবার কথা। কাব্য কিছু না ভেবেই এবার ঘুমানোর চেষ্টা করে, আর ঘুমিয়েও পড়ে। হঠাৎ বাজের শব্দ শুনে কাব্যের ঘুম ভেঙে যায়। এত জোরে বাজ পড়লো, মেঘ কোথায়? কাব্য উঠে দাঁড়ায়, রুমে নেই। কিভাবে থাকবে দরজা বন্ধ? বাইরে রুমে এসে দেখে সেখানেও নেই। তাহলে কোথায় মেঘ? কাব্য চিন্তায় পড়ে যায়। সত্যি আবার বাপের বাড়ি না তো? না না, মেঘ তো তা করতে পারবে না। তাহলে হঠাৎ কাব্যের মনে একটা কথা জেগে ওঠে আর দ্রুত বেরিয়ে যায়। ছাদের দিকে এগোতেই দেখতে পায় ছাদের এক কোণায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ঝড়ের মাঝে কে দাঁড়িয়ে আছে? কাব্য ভয়ে ভয়ে এগিয়ে সেদিকে এগোয়। এ কি, এ তো মেঘ! মেঘ শূন্যভাবে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভূত ধরল নাকি? কাব্য এসে মেঘের পাশে দাঁড়ায়। ঝড়ের বেগ অনেক। এই তুমি এত রাতে এখানে কি? এই ঝড়ের মাঝে ভয় হচ্ছে না? আমার আবার ভয়। মেঘ কাব্যের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভয়ের স্রোত বয়ে যায় গায়ে। এমন কথা তো ভূত পেত্নীরা বলে। তার মানে ও মেঘ না, পেত্নী। কাব্য ভয়ে ভয়ে মেঘের দিকে তাকায়। মেঘ আকাশের দিকে তাকিয়ে আছে। মানে কি, তুমি তো ঝড় আর বাসকে ভয় পেতে? পেতাম, সব কিছু আগের মতোই আছে। তুমি, আমি, আমাদের ভালোবাসা কিছুই না। কাব্য কিছুই আগের মতো নেই, বদলে গেছে সব। এখন আমি চাইলেও আগের মতো হবে? তাই নিজের ভয় আর ভালোবাসা দুটোকেই মেরে ফেলতে চাইছি। আমি না ভয় কখনো ভালোবাসিনি। তুমি তো বেসেছো, তাও ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারছো। মেঘের কথা আর কোনো উত্তর দেয় না কাব্য। দাঁড়িয়ে না থেকে, যাও, ঝড় বেড়েছে। কাব্য কিছু না বলে ঘরে হাঁটা ধরে, মেঘকে আসার জন্য না বলে। মেঘ কাব্যের চলে যাওয়ার দেখতে থাকে, কষ্টও পায়। কাব্য রুমে গিয়ে শুয়ে পড়ে। মেঘ কিছুক্ষণ পর এসে সোফায় শুয়ে পড়ে। পরের দিন সকালে কাব্যের ঘুম ভেঙে যায় মায়ের ডাকে। কাব্য উঠে দরজা খুলে দেখে মা দাঁড়িয়ে আছে, মুখে চিন্তার ভাব। কাব্য, মেঘের প্রচণ্ড জ্বর, রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেছে শুনেই কাব্য দ্রুত বেরিয়ে দেখে মেঘ রান্নাঘরে পড়ে আছে। মা তো তাকে উঠাতে পারতো না। কাব্য গিয়ে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে শুইয়ে দেয়। মেঘের গায়ে প্রচণ্ড জ্বর। কাব্য ডক্টরকে কল দেয়। মা মেঘের মাথায় জলপট্টি দিতে থাকে। ডক্টর এসে মেডিসিন দিয়ে যায়। কাব্যকে অফিসের জন্য রেডি হতে দেখে মা এগিয়ে আসে। কিরে, তুই আজও কাজে যাবি? হুম, কেন? বৌমা এত অসুস্থ, তোর উচিত ওর পাশে থাকা। মা আমি ডক্টর নই, আর আমার কাজ আছে। মা আমি ঠিক আছি, ওকে যেতে দিন, অভিমানের সুরে বলল মেঘ। মেঘ জানালার দিকে তাকিয়েছে। কাব্য কিছু না বলে বেরিয়ে যায়। অফিসে গিয়ে কাজ করা বাদ দিয়ে ডেস্কে মাথা ফেলে শুয়ে আছে কাব্য। নিশি এসে এমন দেখে কাব্যের গায়ে হাত দিয়ে আঁতকে ওঠে। তারও জ্বর। রাতে ভিজে এসে ভেজা মাথা নিয়েই ঘুমিয়ে পড়েছিল, তাই এই জ্বর হয়তো। কাব্য ঘুমিয়ে আছে। নিশি পাশে বসে কাব্যের কাজ করে দিচ্ছে, তাও ডাক দিচ্ছে না। ভালোবাসে কি না কষ্ট সহ্য হয় না। কাব্য নিশির দিকে মুখ করে ঘুমিয়ে আছে। নিশির চোখ বারবার কাব্যের দিকে যাচ্ছে। নিজেকে ধরে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। ঠোঁট জোড়া কাছে এনে ছোঁয়ায় কাব্যের কপালে, তারপর আবার কাজে মন দেয় নিশি।
দুপুরে নিজেই খাবার নিয়ে আসে। কাব্য মাত্রই ঘুম ভেঙেছে, নিশি খাবার এনে বলে। কাব্য তেমন কিছু বলল না। খাবার শেষ করে নিশি কাব্যকে মেডিসিন খাইয়ে দেয়। কাব্য কেমন যেন চুপচাপ, মনে হচ্ছে নিজের মাঝে নেই। বিকেলে কাব্য জলদি বেরিয়ে যায় অফিস থেকে। বাসায় ফিরে দেখে মেঘ এখনো বিছানায় শুয়েই আছে। জ্বর কিছুটা কম, কিন্তু শরীর অনেক দুর্বল। কাব্য চেঞ্জ করে এসে বারান্দায় গিয়ে চেয়ারে বসে। হঠাৎ দরজায় টোকা পড়ে। মা গিয়ে দরজা খুলে দেখে নিশি দাঁড়িয়ে আছে। আরে নিশি! জি আন্টি, আসলে ও অসুস্থ তো তাই। বাহ, মেঘ অসুস্থ তাই দেখা করতে এসেছো? মেঘ, না আমি আন্টি, আমি তো কাব্যের জন্য এসেছি। ওর তো শরীর খারাপ, গায়ে অনেক জ্বর। কি বলো? জি আন্টি। কখন থেকে? জানি না, তবে অফিসে ঘুমিয়েছিল, তখন দেখলাম গায়ে জ্বর অনেকটা। মা আর নিশি রুমে গিয়ে দেখে কাব্য চেয়ারে বসে ঘুমিয়ে আছে। শরীর খারাপ প্লাস ক্লান্ত নিশি বিছানার পাশে দাঁড়ায়। মেঘ যখনই জানতে পারে কাব্যের শরীর, তখনই বিচলিত হয়ে ওঠে কাব্যের কাছে। কাঁধে হাত দেবে তখনই, দাঁড়াও মেঘ,